হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ঘর ছাড়ার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এর আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো আমরা চন্দনবাড়িতে কোথায় ছিলাম। এই ভিডিওতে আছে বাবা অমরনাথ দর্শনের পথের বর্ণনা। এই পথের বর্ণনার আগে চলো একবার ম্যাপটা দেখে নেওয়া যাক। বাবা অমরনাথ দর্শনের দুটো রুট আছে, একটা হলো পেহেলগাঁও যেটা হলো আদি রুট, আর একটা হলো বালতাল রুট। আমি যাত্রা করেছিলাম পেহেলগাঁও দিয়ে, কিন্তু নেমেছিলাম বালতাল দিয়ে। তোমরা যদি মনে করো আমরা বালতাল দিয়ে বাবার দর্শনে যাব, তাহলে তোমাদের একদিন সময় লাগবে বাবার দর্শনে যাওয়া এবং আসা, মানে একদিনেই তোমাদের দর্শন হয়ে যাবে। আর তোমরা যদি মনে করো আমার মতো পেহেলগাঁও দিয়ে যাবে, তাহলে তোমাদের বাবার দর্শন করতে সময় লাগবে 3 দিন। পেহেলগাঁও দিয়ে যাত্রা করলে তোমরা নাইট স্টে করবে গিয়ে শেষনাগে। আবার পরের দিন শেষনাগ থেকে যাত্রা শুরু করলে তোমরা নাইট স্টে করবে পঞ্চতরণীতে। পরের দিন পঞ্চতরণী থেকে তোমরা বাবা অমরনাথের দর্শন করবে এবং দর্শন করার পর সংগ্রামে এসে যে দুটো পথ মিলিত হয়েছে ওখান থেকে তোমরা বালতাল পথে একই দিনকে নিচে নেমে যেতে পারবে। পঞ্চতরণীতে কেন নাইট স্টের কথা তোমাদের বললাম, কারণ পঞ্চতরণী থেকে তোমার বাবার গুফার পর্যন্ত যে যাবে এই মাঝে কোনো নাইট স্টের ব্যবস্থা নেই, এমনকি হলিকে অর্থাৎ গুফার কাছেও কোনো থাকার ব্যবস্থা নেই। তাই তোমাদের যদি নাইট স্টে করতেই হয়, বাবার দর্শন করে এসে আবার পঞ্চতরণীতে নাইট স্টে করতে হবে। তোমরা নিশ্চয়ই আমার এর আগের ভিডিওতে দেখেছো পেহেলগাম থেকে আমরা শেয়ার গাড়ি করে এসে পৌঁছেছি চন্দনবাড়িতে। চন্দনবাড়ির আশেপাশে যে মার্কেট বা থাকার কি ব্যবস্থা সেটা আগের ভিডিওতেই তোমরা দেখে নিয়েছো। আমরা নর্মাল যে রুট ম্যাপ অর্থাৎ প্রথম দিনকে হলো পেহেলগাঁও থেকে শেষনাগ পর্যন্ত নাইট স্টে, সেটা আমরা ফলো করিনি। আমরা চন্দনবাড়িতে এগিয়ে এসেছিলাম পেহেলগাঁও থেকে। তো আমরা ট্রেক শুরু করেছিলাম চন্দনবাড়ি থেকে। মহাগণেশ টপের পর যে পৌষপতি ভান্ডারা আছে, আমরা নাইট স্টে করেছিলাম পৌষপতি ভান্ডারায় এবং তারপরের দিন পৌষপতি ভান্ডারা থেকে বাবার দর্শন করি এবং ওই একই দিনে আমরা সংগ্রাম হয়ে বালতালে নেমে গিয়েছিলাম। অর্থাৎ আমরা টোটাল ট্রেকটা 2 দিনে কভার করেছিলাম, যেটা নর্মাল 3 দিনে করার কথা। ঘড়িতে বাজে 3:43। আমরা এখনও চন্দনবাড়ির যে বেস ক্যাম্প আছে সেখানেই আছি, বেস ক্যাম্পের ভেতরে লঙ্গরে। আজ হলো 5 জুলাই, আজ আমাদের ট্রেকিংয়ের দিন। তো সবাই রেডি হচ্ছে। গতকালকে আমরা এই লঙ্গরেই নাইট স্টে করেছিলাম। তো এই চন্দনবাড়ির মেল ডোমেল গেট ছাড়াও আর একটা সামনে মার্কেটে পরে আর একটা গেট আছে, সেই গেটটা চেকিং হয় এবং সেখান থেকেই মানে ছাড়া হয় প্রায় 5টা নাগাদ। তো একটু ওয়েট করছি, এখন বাজে 3:43, ওই 4:30 নাগাদ এখান থেকে বেরিয়ে যাব। সকাল সকাল লঙ্গরগুলোতে চা তৈরি হয়ে গেছে, তাই চা আর বিস্কুট নিলাম। আজ 5ই জুলাই, আজ আমরা চন্দনবাড়ি থেকে যাত্রা করছি পেহেলগাম বাবা বরফানির দর্শনের জন্য। সবাই আশীর্বাদ করবেন আমরা যেন ঠিকঠাক যাত্রা সম্পন্ন করতে পারি। হর হর মহাদেব। আমাদের গ্রুপের দেবাশিসদা এবং দেবাশিসদার বন্ধুর দুটো ব্যাগ একজন পিট্টুকে তুলে দিল। পিছু টপ পর্যন্ত নিয়ে যাবে, চার্জ নেবে 850 টাকা। গড়িতে বাজে 4:20। আমরা এই সবে লঙ্গর ছেড়ে এগাচ্ছি। যা বলে এটা হলো প্রিপেড কাউন্টার। সরকারি রেট অনুযায়ী ঘোড়া বা পিট্টু এখান থেকে তোমরা ভাড়া করতে পারো। सिगरेट तम्बाकू वहीं रुकिए, लाइटर माचिस गुटखा वगैरह है तो बाहर निकालो, है तो नहीं? कुछ भी नहीं। হর হর মহাদেব। হর হর মহাদেব। এর আগে তোমাদের যে বলেছিলাম চেকিং এর কথা, এইটা হলো সেই চেকিং পয়েন্ট। এখানে আমাদের পুনরায় চেকিং। হর হর মহাদেব বলে ঢোকো। এখন শেষনাগ 12 কিলোমিটার, এখন অনেক পথ আমাদের যেতে হবে। এখন আমাদের প্রথম স্টেপ হচ্ছে শেষনাগ ক্রস করা, তারপরে পরবর্তী পদক্ষেপ নেব। চলুন। জয় জয় মা। জয় বলে জয় বলে বলো, জয় বলে। जय बोले। মোটামুটি চেকিং এর পর্ব শেষ করে আবার হাঁটা শুরু করলাম। আমি এর আগের ভিডিওতে বর্ণনা করেছি আমরা পেহেলগাঁও থেকে চন্দনবাড়িতে এসেছি শেয়ার গাড়ি করে।
এই দূরত্ব প্রায় 16 কিলোমিটার। পথে সব জায়গায় দেখছি লাইট দেওয়া আছে। এই যে হায়দ্রাবাদ। আপনার এজ কিতনা है? 14। ওকে। বাবা অমরনাথ দর্শনের ন্যূনতম বয়স হতে হবে 13 বছর, সুতরাং এটা এর প্রথম যাত্রা। আপনি বলুন আপনার অন ক্যামেরা আপনার কেমন লাগছে? ভালো লাগছে। প্রথমত একটু হাঁপিয়ে গেছি, আচ্ছা যে আমরা মানে উইন্টার যে জ্যাকেটগুলো এনেছিলাম প্রত্যেকে খুলে ফেলেছি। আচ্ছা এখনো পিছুটা প্রায় অনেকটাই বাকি, হ্যাঁ চড়াই যাচ্ছে, কিছুটা শ্বাস ফুলছে, আচ্ছা বাট আমরা রেস্ট নিচ্ছি আর হাঁটতে থাকছি। বাট গত 2-1 বছরের তো একটা অনেকটাই চওড়া হয়েছে। তো এইদিকে কিছুটা রাস্তা দেখলাম কমপ্লিট হয়নি, যেমন সামনে আছে দেখো। এরপর থেকে যে রাস্তা শুরু হলো তা পুরোই মাটির। ওই নিচে যেটা দেখা যাচ্ছে ওটা হলো চন্দনবাড়ির মেন মার্কেট। চলো চলো যাই, বলে কি আমাদের অবস্থা খুব খারাপ এখনো। আমরা এই পথের কিছুটা অন্তরই এই রকম জাতীয় কোল্ড ড্রিঙ্কস বা ঠান্ডা জল বিক্রি হচ্ছে। সামনে চড়াই, তারপর কিছুটা ফ্ল্যাট। পিছুটপ এখনো পৌঁছায়নি আমরা। ফাইনালি যেখানে এসে পৌঁছালাম এটা হলো পুরানো রাস্তা। ওই যেখান থেকে দেখো ঘোড়া উঠছে, দাঁড়াও, ওই যে জিগজ্যাগ করে যে ঘোড়া উঠছে না, ওটা হলো পুরনো রাস্তা। ওই পুরানো রাস্তাটা শুধুমাত্র ঘোড়া এবং খচ্চরদের জন্য। পিছুটপের দূরত্ব এখানে প্রায় 600 মিটারের মতো। ওই যে রাস্তা দেখছো, একবার বলে দাও হর হর মহাদেব, জয় বলে। এতক্ষণ বন্ধুরা আমরা চন্দনবাড়ি থেকে হেঁটে এলাম পিছুটপ। তোমাদের আগেই দেখিয়েছি যে পুরানো রাস্তায় ঘোড়াগুলো যাচ্ছে। এই ঘোড়াগুলো এই যে এসে আমাদের ট্রেকিং রাস্তায় সঙ্গে মিশছে। দেখো ঘোড়া, এই শুরু হলো ঘোড়ার উপদ্রব। শুধু ঘোড়া নয়, ঘোড়ার সঙ্গে শুরু হলো পালকির উপদ্রব। এটা পিছুটা ওই ওখানে। আগামী 2 দিন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, ওয়েদার আপডেটে দেখাচ্ছে। এই একে মাটির রাস্তা, যদি বৃষ্টি হতো এই ঘোড়াগুলো গেলে এই পথে আরও বেশি কাদা হতো, যা আমাদের ট্রেকিংয়ের জন্য খুব একটা মঙ্গলজনক হতো না। ঘড়িতে বাজে 6:50, আমরা এসে পৌঁছালাম পিছুটপ। চন্দনবাড়ি থেকে পিছুটপের দূরত্ব প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার, কিন্তু পুরোটাই চড়াই। প্রথমেই আমরা পিছুটপে এন্টার করে যে লঙ্গরটা ছিল সেই লঙ্গরে অসংখ্য চেয়ার ছিল। আমরা প্রত্যেকেই ওই চেয়ারে কিছুক্ষণ রেস্ট নিলাম, তারপর খাবারের দিকে গেলাম। আমরা এখন পিছুটপে এসেছি, এখানে কিছুটা রেস্ট নেবো, অনেকেই ফ্রেশ হতে গেছে। তো আমি সকলে ব্যাগ গার্ড দিয়ে বসে আছি, সকলে আসুক, তারপর কিছু ব্রেকফাস্ট করব, তারপর এখান থেকে যাত্রা শুরু করব। এই লঙ্গরটা যথেষ্ট বড় এবং অনেক ধরনের খাবার ছিল। চলো এক এক করে দেখতে থাকো। আমাদের গ্রুপে এই পিছুটপে কেউ আগে এসেছে এবং কেউ পরে পৌঁছেছে। বাবার দর্শনে যাচ্ছি আর নাচ গান হবে না এমন হতে পারে? আমরা সকলেই পিছুটপের এই ভান্ডারা থেকে আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করেছিলাম। এখানে আছে বিভিন্ন ধরনের মিষ্টি। এই চন্দনবাড়ি থেকে পিছুটপ পর্যন্ত রাস্তায় কোথাও জলের ব্যবস্থা নেই, তাই তোমরা জলের বোতল অবশ্যই সঙ্গে করে আনবে। জলে অবশ্যই ওআরএস দেবে, ওটা তোমাদের এনার্জি দেবে। পিছুটপ থেকে আমরা যাত্রা শুরু করবো, এখন বাজে 7:45। আমরা পিছুটপের সামনের ভান্ডারাটায় ব্রেকফাস্ট কমপ্লিট করেছিলাম। ওই সামনের ভান্ডারার পরে এছাড়া আরও 3-4টে ভান্ডারা আছে। এটা হলো দ্বিতীয় ভান্ডারা। তোমরা চাইলে যদি ওখানে বেশি ভিড় লাগে তো তোমরা পরের যে কোনো ভান্ডারায় এসে নিজেদের ব্রেকফাস্টটা সারতে পারো। এটা হলো পিছুটপের 3 নম্বর ভান্ডারা। সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হলো 4 নম্বর ভান্ডারা। এই ভান্ডারাতেও অসংখ্য বিভিন্ন ধরনের খাবার আছে।
এই ভান্ডারাগুলোর পরে আমরা পুনরায় হাঁটতে শুরু করলাম। ওই সামনে যেটা দেখতে পাচ্ছ ওটা হলো পিছু টপ, ওটা আমরা অতিক্রম করে এলাম। তবে এই পথে কখন বৃষ্টি নামে তার কোনো ঠিক নেই, তাই ব্যাগে রেইনকোট অবশ্যই রাখবে। এত ধুলো, অবশ্যই একটা মাস্ক, চোখে সানগ্লাস দিয়ে আসবে, কারণ গোটা রাস্তা ধুলো ভর্তি। চলো সেখানে যাই। তোমরা কি জানো যাত্রা শুরু হওয়ার প্রথম 7 দিনের মধ্যেই বাবা বিলীন হয়ে যাচ্ছে? তার মূলে কি আছে জানো? এই গাড়িগুলো ভিআইপির নাম করে যত গাড়ি সমস্ত পাহাড়ে চলে আসছে, যার ফলে যেখানে মানুষ চলাচলের জায়গায় সেখানে যদি গাড়ি ওঠে অটোমেটিক কার্বন ডাই অক্সাইড বেড়ে যাবে। তাই আমার সাজেশন থাকবে, তোমরা যদি বাবার দর্শন পেতে চাও তাহলে যাত্রা শুরু হওয়ার প্রথম 7 দিনের মধ্যে ডেট পাওয়ার চেষ্টা করো। তবে অনেকেই বাবার দর্শনের শেষের দিকে গিয়েও আমাকে বলেছে যে বাবার রূপ ওখানে বিলীন হয়ে গেলেও বাবা যে ওখানে আছেন তার একটা অস্তিত্ব তারা অনুভব করেছে। সুতরাং বাবা যদি তোমাদের না ডাকে তো বাবার দর্শন পাওয়া সম্ভব নয়। জয় বলো। हर हर महादेव। ওই যে ওই পাত দিয়ে দেখছো, ওই পাত দিয়ে এখন ঘোড়াগুলো যাচ্ছে, আর এই পাত দিয়ে শুধুমাত্র মানুষ যাচ্ছে। কিছুক্ষণ পরে এগিয়ে গিয়ে আবার দেখবে ঘোড়া আর মানুষ একই পথে যাচ্ছে। ঘড়িতে বাজে 9:14। এই ভিউ দেখতে পাচ্ছ, আমরা এসে পৌঁছালাম যোজিবাল। এই পিছু টপ থেকে যোজিবালের দূরত্ব প্রায় 4 কিলোমিটার। এই যোজিবালেও অসংখ্য লঙ্গর আছে। লঙ্গরে ঢোকার আগে বাবার দর্শন আগে করলাম। অন্যান্য লঙ্গরের মতো এই লঙ্গরেতেও বিভিন্ন ধরনের খাবার ছিল। সত্যি বলতে এই ট্রেকিং করার ফলে আমাদের শরীর ছিল ভীষণ ক্লান্ত, তাই কোনো কিছু এখানে আমরা খাইনি, শুধুমাত্র কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। এটা হলো যোজিপালের লঙ্গর, ফার্স্ট লঙ্গর। এছাড়া সামনে গেলে অসংখ্য তোমরা লঙ্গর পাবে। আমি শুধু এটাই প্রথম লঙ্গরটা একটু এন্টার হয়ে ফ্রেশ হলাম। ওইদিকে গেলে অসংখ্য লঙ্গর আছে। এই লঙ্গরের ভেতর দিয়েই একের পর এক লঙ্গর দেখলাম আর বেরিয়ে গেলাম। তবে এই পেহেলগাঁওয়ের পথে তোমরা বাবার দর্শনে এলে এই পথের যে সৌন্দর্য তা তোমাদের সত্যিই মুগ্ধ করবে। বালতাল পথে অতটা সৌন্দর্য দেখা যায় না, কারণ টোটালি পাহাড় আর প্রায় 14 কিলোমিটার রাস্তা তোমাদের ট্রেক করতে হয়। তার তুলনায় এই পথে তোমরা পাবে নদী, পাহাড়, ঝর্ণা, যা তোমাদের মুগ্ধ করবে। কিন্তু অনেককেই দেখলাম বালতাল দিয়ে উঠেছে কিন্তু নামছে পেহেলগাঁও দিয়ে। তোমরা এটাও করতে পারো। ঘড়িতে বাজে 10:43। এসে পৌঁছালাম নাগাকোটি। যোজিবাল থেকে নাগাকোটির দূরত্ব প্রায় 2 কিলোমিটার। এখন বাজে প্রায় 11টা। আমরা যাচ্ছি নাগাকোটি থেকে শেষনাগ, যার দূরত্ব নাগাকোটি থেকে 2 কিলোমিটার। এগুলো দেখছো সাদা, এগুলো পুরো বরফ, গ্লেসিয়ার। এর নিচে দিয়ে বয়ে গেছে নদী। বন্ধুরা, ঘড়িতে বাজে 11:17। আমি পৌঁছালাম শেষনাগের কাছে। তো শেষনাগ ওই সামনে দেখতে পাচ্ছ। চলো সামনে গিয়ে দেখাচ্ছি। এখান থেকে ঘুরে ঘুরে অনেকটা পথ গেলেই তবেই শেষনাগে আমরা পৌঁছাবো। এখানে রাস্তাটা জিগজ্যাগ করে ওপরে উঠেছে, অনেকটাই সময় লেগেছিল এই পথটা অতিক্রম করতে। এই হলো জিগজ্যাগ করে ওঠা সেই রাস্তাটা। এই যাত্রাপথে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল সেই গ্রুপের কিছু সদস্যদের সঙ্গে আমার দেখা হয়েছিল। আমি তাদের চিনতে না পারলেও আমাদের গ্রুপ থেকে দেওয়া টি শার্টগুলো তাদের চিনিয়ে দিয়েছিল। না, পৌঁছে যাবো অমরনাথ। আমরা যাচ্ছি। তো বন্ধুরা, আমরা এসে পৌঁছালাম শেষনাগে। এই শেষনাগের মাহাত্ম্য কি আছে তা আমার বন্ধু চিরঞ্জিত তোমাদের বলে শোনাচ্ছে। শেষনাগের ইম্পর্টেন্স অনেক। এই শেষনাগে এসেই বাবা ভোলানাথ তার যে প্রিয় যে সর্প মানে শেষনাগকে এখানেই ত্যাগ করেছিলেন। শেষনাগ হচ্ছে শ্রী বিষ্ণু যার উপর শয়ন করে থাকেন এবং
শেষনাগের অবতারী হচ্ছেন শ্রী লক্ষণ এবং এবং শ্রী বলরাম। এবং এইখানেই এত সুন্দর একটা ঝিল আমরা দেখতে পাচ্ছি, প্রাকৃতিক একটি ঝিল। এটি হিমবাহ থেকে বলে এটি সৃষ্টি হয়েছে। এর জন্ম কয়েক কোটি বছর আগে। এখানে আমাদের শিব ভক্তদের মানা হয় এই ঝিলে নাকি শেষনাগজি বসবাস করেন। সবার চোখে হয়তো দেখা যায় না, কিন্তু বুদ্ধির চোখ দিয়ে দেখলে আমরা হয়তো রাত্রিবেলা ঠিক সময় তাকে দেখতে পাই। নমস্কার। এই হলো শেষনাগ ঝিল। এখানকার সৌন্দর্য সত্যি মুগ্ধকর। ওই বাদিক দিয়ে দেখতে পাচ্ছ, ওই দিক থেকে লোক হেঁটে হেঁটে ওই পথে গেছে। ওই পথ দিয়ে আমাদেরও যেতে হবে। কিছুটা এগালেই পড়বে বিভিন্ন রকম টেন্ট। ওই পথ ধরে কিছুটা এগাতেই পড়ল শেষনাগের লঙ্গর। এই লঙ্গর থেকে যে যার লাঞ্চ কমপ্লিট করেছিল, তারপর এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। সামনেই পড়ল শেষনাগের বেস ক্যাম্প। আমাদের ট্যুর প্ল্যান অনুযায়ী আমাদের 3 দিনে কভার করার কথা ছিল, অর্থাৎ পরশুদিনকে আমাদের বাবার দর্শন হওয়ার কথা ছিল। কিন্তু এখানে এসে ওয়েদার আপডেট দেখলাম যে পরশুদিন বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তাই আমরা সমস্ত বন্ধুরা সিদ্ধান্ত নিলাম, চলো এখানে নাইট স্টে না করে যত দূর পারি এগিয়ে যাই। কারণ পরশুদিন যদি বৃষ্টি হয় তাহলে বাবার দর্শন করতে সমস্যা হয়ে যাবে। সেই জন্য আমরা এখানে নাইট স্টে না করে এগিয়ে গিয়েছিলাম। এই ছোট ব্রিজটা ক্রস করে ডান দিকে যে পথ বেরিয়ে যাচ্ছে, ওটা হলো শেষনাগের বেস ক্যাম্পের পথ। আমরা কিন্তু বাদিকের পথ দিয়েই বেরিয়ে গিয়েছিলাম। যখন এই পথ অতিক্রম করি তখন ঘড়িতে প্রায় 12টা বা 12:30 বাজে। তো এখানে নিয়ম অনুযায়ী যে চেকিংগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে যদি দুপুর 2টো বেজে যায় তাহলে কোনো দর্শনার্থীকে বাদিকের পথে আজ যেতে দেওয়া হবে না। এই ব্রিজটা ক্রস করা পর্যন্তই, মানে 2টোর মধ্যেই ব্রিজটা ক্রস করতে হবে। বাদিক দিয়ে যাচ্ছে পঞ্চতরণী আর ডান দিকে যাচ্ছে শেষনাগের বেস ক্যাম্প। শেষনাগের পর থেকে এমজি টপ পর্যন্ত রাস্তাটা পুরোটাই চড়াই। তো মাঝে মাঝে হাঁটছিলাম আর কিছুটা রেস্ট নিচ্ছিলাম। এই রাস্তায় বর্ষাকালে এলে খুবই সমস্যা। আর ওই দূরে দেখতে পাচ্ছ সাদা রঙের, ওগুলো হলো বরফ। তবে এই বছর খুব বেশি বরফ দেখা যায়নি। বন্ধুরা, ঘড়িতে বাজে 4:40। এখন এসে পৌঁছেছি গণেশ টপ। তো ওই শেষনাগ থেকে গণেশ টপ পর্যন্ত এত পরিমাণে চড়াই, কতবার রেস্ট নিয়েছি তার নেই ঠিক। আমরা দুজন শেষে পড়ে গেছি, প্রদীপদা আছে আর আমি আছি। 2-1 আগে গেছে, 2-1 পিছনে আছে। আমরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আবার হাঁটা শুরু করলাম। ফাইনালি আমরা এসে পৌঁছালাম পৌষপতি ভান্ডারায়। এমজি টপ থেকে পৌষপতি ভান্ডারার দূরত্ব প্রায় 2 কিলোমিটার। আমি যে গেটটা দিয়ে যাচ্ছি এটা হলো পৌষপতি ভান্ডারার প্রবেশ করার গেট। ওই যে দেখতে পাচ্ছ ভান্ডারার টেন্টগুলো, ওইটার পিছনেই আছে এক্সিট গেট। ওই গেটে অসংখ্য আর্মি গার্ডে আছে। এখানকার নিয়ম অনুযায়ী বৈকাল 5টা বেজে গেলে কোনো দর্শনার্থীকে আর আগে এগাতে দেওয়া হয় না। সমস্ত দর্শনার্থীদেরই এই পৌষপতি ভান্ডারাতে নাইট স্টে করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। তাই আমরাও এই নিয়মের ব্যতিক্রম নয়। সুতরাং আজকে আমরা নাইট স্টে করব এই পৌষপতি ভান্ডারায়। এই ভান্ডারাটা হলো দিল্লির সবচেয়ে বড় ভান্ডারা। অন্যান্য ভান্ডারার মতো সামনে এখানেও মহাদেবের মূর্তি আছে। আজকে সত্যি বলতে আমরা সবাই খুবই টায়ার্ড। এর থেকে বেশি এগানো আমাদের পক্ষে এমনিই সম্ভব হতো না। আর এই ভান্ডারাটা যথেষ্ট ভালো। তোমরা যদি আসো, এখানে নাইট স্টের ব্যবস্থা আছে এবং ফ্রি অফ কস্ট। সামনে আমরা লাইন দিয়ে প্রত্যেকেই টোকেন কালেকশন করলাম এবং আমাদের 2 নম্বর টেন্টে পাঠিয়ে দেওয়া হলো। এখানে যে টেন্টগুলো ছিল প্রায় 6-7টা টেন্ট ছিল। প্রতিটা টেন্টেই 150 জন অনায়াসেই ভালোভাবে নাইট স্টে করতে পারবে। এই হলো টেন্টগুলোর ভেতরের পরিবেশ। ট্রেনের বগির মতো আপার, মিডিল, লোয়ার আছে।
সাথে প্রতি ক্যান্ডিডেট পিছু 2টো করে কম্বল দেওয়া হয়েছে। আমরা প্রত্যেকেই প্রায় আধ ঘন্টা রেস্ট নেওয়ার পরে আবার বাইরে বেরিয়ে এসেছিলাম, কারণ এই লঙ্গরগুলোতে ডিনারের টাইম হলো সন্ধ্যা 7টা থেকে, তাই আমরা ডিনারের উদ্দেশ্যে বাইরে বেরিয়ে এসেছি। তবে এই লঙ্গরে দেখলাম ফোন চার্জ দেওয়ার ব্যবস্থা আছে, কিন্তু ফোন চার্জ দিয়ে নিজেকেই পাশে বসে থাকতে হবে। এই ভান্ডারায় আমরা যেই টেন্টগুলোতে ছিলাম সেই টেন্টের পিছনেই ছিল কমন বাথরুম। এই ভান্ডারের বাঁ দিক এবং ডান দিকে যে খাবারের ব্যবস্থাগুলো হয় এগুলো সাধারণত ব্রেকফাস্ট এবং লাঞ্চের সময়। এরপরে কিছুটা এগিয়ে গেলে বাদিক এবং ডান দিকে রাত্রে ডিনারের ব্যবস্থা করা হয়েছে। চলো আমি লাইন দিয়ে খাবার নিই। এই টেন্টে অসংখ্য খাবার আইটেম ছিল। আমরা খুব তাড়াতাড়ি আমাদের ডিনার কমপ্লিট করে আমরা আমাদের টেন্টে চলে গিয়েছিলাম। আগামীকাল পুনরায় আমাদের এখান থেকে যাত্রা শুরু হবে বাবার হলিকেপ পর্যন্ত, এবং বাবার দর্শন করে আমরা আগামীকাল বালতালেই নেমে যাব। তবে এই পৌষপতি ভান্ডারা থেকে হলিকেপ পর্যন্ত মাঝে একটা নাইট স্টের ব্যবস্থা আছে, সেটা হলো পঞ্চতরণী। আগামীকাল আমাদের যাত্রা শুরু হবে, সেই জন্য আজ আমরা একটু তাড়াতাড়ি ডিনার করে চলে গেলাম নিজেদের টেন্টে। আজ হলো ডে 6। আজ আমরা পৌষপতি ভান্ডারা থেকে বাবার দর্শনের পথে এগাবো। আমরা টেন্ট থেকে আমাদের ব্যাগপত্র নিয়ে চলে এসেছিলাম। সকালে এখানে চা নিয়েছিলাম, এরপরে হালকা করে সকলে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছিলাম। এখানে বেশ ভালোই ঠান্ডা ছিল। আজ আমরা কেউই এখানে স্নান করিনি, শুধুমাত্র ব্রাশ করে এবং ব্যাগপত্র গুছিয়ে চলে এসেছিলাম এই লঙ্গরে। এখান থেকে আজ আমাদের অনেকটা পথ যেতে হবে। আজ এরপর পড়বে পঞ্চতরণী। পঞ্চতরণী অতিক্রম করে বাবার দর্শন করব এবং আজই আমরা বালতালে নেমে যাব। সুতরাং অনেকটা পথ হাঁটতে হবে। তো বন্ধুরা, ঘড়িতে বাজে সকাল 6টা। আমরা সবাই এখন পশুপতি ভান্ডারা থেকে বেরাচ্ছি। তো সবাই একবার বলে দাও, হর হর মহাদেব। এখান থেকে পঞ্চতরণীর দূরত্ব দেখাচ্ছে 8 কিলোমিটার। তবে এই রাস্তাটা প্রায় ডাউন। বাবার হলিকেবের আগে কিছুটা অংশ আপ আছে, তবে খুব বেশি চড়াই নয়। ভাগ্যিস বৃষ্টি হয়নি। এই পথটা পুরোই মাটির রাস্তা। আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, সেই জন্যই আমরা ট্রেকটা 2 দিনে কমপ্লিট করতে চাইছি। এখনও বাকি 5 কিলোমিটার পঞ্চতরণী। প্রত্যেকেই একটু এসে রেস্ট নিচ্ছে। তবে গোটা জায়গাটায় আর্মি টহলদারি করছে। এমনকি বাদিক ডান দিকের পাহাড়ের ওপরেতেও দেখলাম আর্মির গার্ড আছে। এই পথে তোমরা পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা দেখতে পাবে, এবং ঝর্ণার ওপর ছোট ছোট 2 থেকে 3টে এই জাতীয় ব্রিজ দেখতে পাবে। এই পথে তোমরা 2-1টা এই জাতীয় ভান্ডারা দেখতে পাবে। তবে আমরা এখানে দাঁড়াইনি, কারণ আমরা ভাবছিলাম কখন আমরা বাবার দর্শন করব। সেই জন্য আমরা এগিয়ে চললাম পঞ্চতরণীর পথে। এখন যেখানে এসে পৌঁছালাম, এখান থেকে পঞ্চতরণীর দূরত্ব মাত্র 4 কিলোমিটার। ওই দূরে দেখা যাচ্ছে ওই হলো পঞ্চতরণী। এই যে রাস্তাটা গেছে এটাই এঁকে বেঁকে কিছুটা ডাউন হয়েছে, তারপর পঞ্চতরণী পর্যন্ত রাস্তা পুরোই ফ্ল্যাট। পঞ্চতরণীতে ঢোকার আগে একটা ভান্ডারা পড়বে, তো আমি দাঁড়ালাম না। তোমরা চাইলে পৌষপতি ভান্ডারা থেকে পঞ্চতরণী পর্যন্ত ঘোড়া বা খচ্চর করেও যেতে পারো। তো আমরা প্রায় ওটা দেখতে পাচ্ছি, ওটা হলো পঞ্চতরণী। আমরা প্রায় পঞ্চতরণী পৌঁছে গেছি বলতে পারো। এখানকার সৌন্দর্য সত্যি মুগ্ধকর। তাই আমরা এখানে প্রায় আধা ঘন্টার মতো বসে ছবি তুলে ভিডিও তুলে সময় কাটিয়েছিলাম। আশা করব তোমাদেরও জায়গাটা ভীষণ পছন্দ হবে এবং তোমরাও এখানে কিছুক্ষণ সময় কাটাবে। নমস্কার বন্ধুরা, আমরা গতকাল পুষ্পত্রীতে এসেছিলাম এবং আজকে দ্বিতীয় দিন, এবং আমরা অমরনাথ যাত্রার পথের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। আমরা এসে পৌঁছেছি এই সুন্দর একটি জায়গা যার নাম হচ্ছে পঞ্চতরণী। এই পঞ্চতরণী হচ্ছে বাবা অমরনাথ ধামের শেষ, পেহেলগাম দিক দিয়ে শেষ, এটা বেস ক্যাম্প। এখান থেকে আর বাবা অমরনাথের পবিত্র গুহা 6 থেকে 7 কিলোমিটার প্রায় বাকি। আপনারা সবাই আসবেন। এরকম সুন্দর পরিবেশ, এখানে অনেক টেন্ট প্রস্তুত রয়েছে,
জাতিদের থাকবার জন্য। এটা খুব সুন্দর একটা জায়গা, সবাই আসুন। হর হর মহাদেব। হর হর মহাদেব। আমরা এতটা পথ অতিক্রম করলাম, আমার দৃষ্টিভঙ্গি থেকে সবচেয়ে সৌন্দর্য জায়গা হলো এই পঞ্চতরণী। ওই ব্রিজটা আমরা অতিক্রম করে এলাম। পঞ্চতরণীর সামনেই পড়লো চেকিং পয়েন্ট। একইভাবে ব্যাগের মধ্যে গুটকা, তিরঙ্গা, খৈনি, সিগারেট আছে কিনা এগুলো চেক হতে লাগলো। পঞ্চতরণীটা প্রচুর থাকার জায়গা, তোমরা চাইলে এখানে এসে থাকতে পারো। আমরা এখানে এসে পৌঁছলাম প্রায় 9টা নাগাদ। এই হলো পঞ্চতরণীর মেন গেট। এই গেটে এসে আমরা সিদ্ধান্ত নিলাম আজকে যেহেতু আমরা বাবার দর্শন করব, সুতরাং স্নানটা আমরা এখানেই সেরে যাব। তো বন্ধুরা, বাজে সকাল 10:30। আমরা এখানে স্নান করলাম। ये भैया जो देख रहा है, এই ভাইয়া আমাদের গরম জল এনে দিয়েছে। পার বালতি নিয়েছে 100 থেকে 120 টাকা। আমরা এখানে স্নান করেছি, এখানেই বাথরুম ছিল। এটা হলো পঞ্চতরণী। এখান থেকে আমরা যাব বাবার দর্শনে। ওখান থেকে অত দূর থেকে জলটা বয়ে এনেছে, এদের আমাদের বালতি করে দিয়েছে। আমরা এখন যাচ্ছি বাবা। এই পঞ্চতরণীর সামনেই মনে হয় হেলিপ্যাড সার্ভিস আছে, সেই জন্য এই হেলিপ্যাডটা টহলদারি করছে। এই পঞ্চতরণীতে এসে আমরা আমাদের লাগেজগুলো দুজন পিঠুর কাঁধে তুলে দিলাম। আমাদের গ্রুপের মধ্যে চিরঞ্জিত পিঠুদের আই কার্ডগুলো হাতে নিল এবং ও পর্চি কাটতে গেল। আমরা সরকারি রেট অনুযায়ী পিঠুদের পে করেছিলাম, তবে RFID কার্ড তোমার সঙ্গে থাকতে হবে পর্চি কাটতে গেলে। হ্যালো বন্ধুরা, এবার আমাদের মূল যে যাত্রা বাবার পবিত্র গুহার দিকে আমরা অগ্রসর হচ্ছি। চেষ্টা করছি আমরা বাবার আজকে দর্শন করতে। সবাই আশীর্বাদ করবেন আমরা যেন ঠিকঠাকভাবে বিপন্নমুক্তভাবে বাবার দর্শন করে বালটাল দিয়ে নেমে যেতে পারি। ধন্যবাদ। জয় বলে। তাই বলেছি। এই পঞ্চতরণীতেও অসংখ্য ভান্ডারা ছিল, তো আমরা ভান্ডারায় ঢুকে সময় নষ্ট না করে সোজা বাবার দর্শনের পথে এগাতে থাকলাম। বেস ক্যাম্প, এরপর ডান দিকে আছে বেস হসপিটাল। এই পঞ্চতরণীতে মেডিকেল ফেসিলিটি অ্যাভেলেবেল ছিল। আমরা যে পিঠুগুলোকে নিয়েছিলাম তার পর্চি এখানে কাটা হচ্ছে। বলে বলে বলে। এরপর থেকে শুরু হলো এই জাতীয় পথ। তবে পিঠু অনেক আগেই বেরিয়ে গেছে, সাথে গেছে উজ্জ্বল। সামনেটা কিছুটা যেতেই দেখলাম ধসপ্রবণ এলাকা। এখান থেকে সঙ্গম টপের দূরত্ব 2 কিলোমিটার এবং হলিকেবের দূরত্ব প্রায় 5 কিলোমিটার। ফাইনালি এসে পৌঁছালাম সঙ্গম টপে। এখান থেকে হলিকেবের দূরত্ব মাত্র 3 কিলোমিটার। তবে এই 3 কিলোমিটার দূরত্ব রাস্তাটা কিছুটা ফ্ল্যাট, আবার কিছুটা চড়াই ছিল। এইটা যাচ্ছে বালতালের রাস্তা, এই দিক থেকে আমরা নামছি পেহেলগাঁওয়ের রাস্তা। দুটো গিয়ে ওখানে মিট হচ্ছে, এই জন্য এই জায়গাটার নাম সঙ্গম। আমরা ধীরে ধীরে সঙ্গমের দিকে এগাতে থাকলাম। নিচে দিয়ে দেখছো এই ঘোড়াগুলো বালতাল দিয়ে উঠছে, আর আমরা যাচ্ছি পেহেলগাঁওয়ের রাস্তা। এখান থেকে উভয় দিকে ঘোড়ার যাতায়াত শুরু হয়ে গেল। আর 1 কিলোমিটার বাকি। এখান থেকেই বাবার দর্শন দেখতে পাবে তোমরা, বাবার গুফা। ওইটা হলো বাবার গুফা। চলো, ফাইনালি এসে পৌঁছালাম ঘোড়াপাড়াওতে। এখানে সমস্ত ঘোড়াগুলোকে ছেড়ে দিতে হয় বালতাল থেকে বা পেহেলগাঁও যেখান থেকে আসে। ওখানে দেখা যাচ্ছে বাবার গুফা। এই জায়গাটার চারিদিকের ভিউ এই ধরনের। উপরে যেটা দেখছো সাদা রঙের, ওগুলো হলো বরফ। তো ঘড়িতে বাজে প্রায় 1:30। আমরা পৌঁছে গেছি বাবার গুফার কাছে। এখানে লোকেরা স্নান করছে, আমরা অলরেডি স্নান করে এসেছি, তার দিয়ে স্নান করবো না। ওই সামনে পাহাড়ি নদী বয়ে চলেছে, ওই নদীর জলেই সবাই স্নান করছে। রাস্তায় কোথাও খুব বেশি বরফ না পেলেও বাবার গুফার কাছে ওটা হলো এক্সিট গেট, এখানে প্রচুর আমাদের এই যাত্রা পথে আমরা খুব বেশি বরফ পাইনি,
এই গুহার সামনে আসতেই কিছু বরফ পেয়েছিলাম। আমাদের পিএম যেমন বলেন মন কি বাত, সেই একই সাইনবোর্ড এখানে দেখলাম। ঘড়িতে বাজে 1:56, আমরা পৌঁছালাম বাবার বেস ক্যাম্পে। পাশে চেঞ্জিং রুম থেকে আমি আমার টি শার্টটা চেঞ্জ করলাম। বাবার গুফার আশেপাশে নাইস্টের কোনো ব্যবস্থা নেই, সুতরাং আজকে আমরা বাবার দর্শন করে বালতালে নেমে যাব। তো আমার তো দর্শন হয়ে গেল, তোমরা কখন দর্শন করছো অবশ্যই জানিও। আর এখানে লাইন দিতে প্রায় ঘন্টাখানেকের মতো সময় লাগে। তো খুব ভালো বাবার দর্শন পেয়েছি। আশা করবো তোমরা সামনের বছর আবার আসবে এবং তোমরা নিজেরা দর্শন করবে। আমরা আমাদের দর্শন সম্পন্ন করলাম। এই যে সিঁড়ি দিয়ে উঠছে, এই সিঁড়ি দিয়ে ওঠার পথে ডান দিকে তোমরা দেখবে প্রসাদ বিক্রি হচ্ছে। তো আমরা ওখান থেকে প্রসাদ নিয়ে বাবার দর্শনে গিয়েছিলাম। এর বেশি মোবাইল বা ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আশা করব তোমরা নিজেরা এসে বাবার দর্শন করবে। এই মন্দিরের আশপাশে অসংখ্য লকার ফ্যাসিলিটি আছে ফ্রি অফ কস্ট। এই লকারে আমরা জুতো এবং আমাদের ব্যাগগুলো রেখেছিলাম। তবে লকারগুলো মন্দিরের সামনে যে লকারগুলো আছে সেগুলোতেই রাখবে, কারণ দূরে যদি লকারে রাখো নিজের ছবি তোলার জন্য আবার মোবাইলটা ওই দূরের লকারেই আনতে যেতে হবে। এখানে কোনো থাকার জায়গা নেই, তো আমাদের এনিহাও আজকে বালতালেই নামতে হবে। বাবার গুফার আশেপাশে এই জাতীয় অসংখ্য লঙ্গর তোমরা পেয়ে যাবে। পুরা ঘড়িতে বাজে 6:15, 6:30 আরতি হবে। আরতি দেখে বেরাতে গেলে অনেক রাত্রি হয়ে যাবে। তো আমি বেরিয়ে পড়েছি, এই ড্রেসটা শুধু চেঞ্জ করব। ক্লক রুমে আমাদের বড় লাগেজগুলো রেখে দিয়েছি, এখন ক্লক রুমে যাচ্ছি। আমি আমার পিঠের বড় লাগেজটা রেখেছিলাম 5 নম্বর লকারে, যেটা মন্দির থেকে অনেকটা দূরে। আর আমি আমার হ্যান্ডব্যাগ অর্থাৎ যেটায় ক্যামেরা মোবাইল ছিল সেটা রেখেছিলাম 2 নম্বর লকারে অর্থাৎ মন্দিরের সামনে। তাই দূরের লকারের ব্যাগটা কালেক্ট করলাম টোকেন দেখিয়ে এবং আমি আমার টি শার্টটা চেঞ্জ করলাম। গুফার আশেপাশে এই জাতীয় পাবলিক টয়লেট তোমরা পেয়ে যাবে। তোমরা হয়তো ভাবছো আমরা এত পথ কী করে হেঁটে যাব। সত্যি বলতে বাবার ডাক না এলে কখনোই এই জায়গায় আসা সম্ভব নয়। বন্ধুরা, ঘড়িতে বাজে প্রায় 7টা, আমরা বেরাচ্ছি বালতালের উদ্দেশ্যে। তো এই কাপড়টা নিয়ে নিয়েছি, যেটা ওটা মুখে বাঁধতে হবে কারণ ভীষণ ধুলো। সোয়েটারটা পরে নিয়েছি, একটু পরেই গরম হবে জানি। খাওয়া দাওয়া লঙ্গরে কিছু করিনি এখনও, দেখি রাস্তায় লঙ্গর পেরে করে নেবো। এইখানেও দেখলাম পৌষপতি পান্ডারা আছে। পেহেলগাঁওয়ের পথে আমরা একটা গাড়ি দেখেছিলাম, কিন্তু বালতালের পথে প্রায় 4-5টা গাড়ি দেখলাম এই পথে উঠে গেছে। এখানে সন্ধ্যা নামে প্রায় 8টা, 8:30। তবে এই বালতাল পথে কোনো কিছুই দেখার নেই, শুধু পাহাড় আর পাহাড়। এখানে 20 টাকা করে জলের বোতলগুলো বিক্রি হচ্ছে 50 টাকায়। সুতরাং তোমরা সাথে করে জলের বোতল অবশ্যই আনবে এবং যেখানেই জল দেখতে পাবে নিজের বোতলটা রিফিল করে নেবে। রাস্তাটাই পুরোই লাইট ভর্তি, দেখে নাও। এখন ঘড়িতে বাজে প্রায় 8:30। এর আগেই তোমাদের বলেছিলাম বালতাল পথে অনেক বেশি গাড়ি পাহাড়ে উঠেছিল। তো আমরা নামছি বালতালে, ভালো লাগছে নামতে। এখন রেস্ট নিতে পারলেই হলো, কষ্ট তো করতেই হবে বাবার দর্শনে এসেছি। তাও রাস্তা আগের থেকে অনেক ভালো, অনেক ঢালান, কারণ খাড়াই রাস্তা, আসবার পথ অনেক ভালো। এইদিকে রাস্তা পুরো ধস প্রবণ। তবে বলে রাখি, এই বালতালে নেমে আমরা কোথায় থাকব তা আগে থেকেই আমরা ঠিক করে নিয়েছিলাম। আমাদের গ্রুপে সায়ন বলে একজন ছিল, সে বালতাল দিয়ে উঠেছিল এবং বালতাল দিয়ে নেমেছিল, যার ফলে সে আমাদের অনেক আগেই নেমে গেছে এবং আমাদের জন্য অ্যাডভান্স একটা পুরো টেন্ট বুক করে রেখেছিল। সেই টেন্টের চার্জ প্রতি জন পিছু প্রায় 500 টাকা করে পড়েছিল। এই বালতাল দিয়ে নামার পথে তোমরা এই জাতীয় অসংখ্য লঙ্গর দেখতে পাবে। এই বালতালের রাস্তা পুরোই এই জাতীয় লাইট পোস্টে ভরা, অর্থাৎ তোমরা যত রাত্রেই নামো সারা রাস্তাতেই আলো পাবে, অসুবিধা হবে না। বন্ধুরা, এই RFID কার্ডের ভ্যালিডিটি ডোমেল গেট পর্যন্তই। এই সামনে দেখতে পাচ্ছ ডোমেল গেট, খুবই খারাপ লাগছে, এটাকে জমা দিতে ইচ্ছা করছে না, কিন্তু জীবনের স্মৃতি এই ভিডিওটাই হয়ে থাকবে আমার।
জয় ভোলে। আজ আমরা সবাই ভীষণ ক্লান্ত এত দীর্ঘ পথ অতিক্রম করার পর। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। এর পরের ভিডিওতে তোমরা দেখবে আমরা বালতাল থেকে শ্রীনগর পৌঁছেছিলাম এবং শ্রীনগরে আমরা 2 দিন ছিলাম। শ্রীনগরে যে সমস্ত সাইট সিনগুলো হয় সেগুলো আমি চেষ্টা করেছি কভার করার, সেগুলো এর পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটি ব্লগে।